কন্যা রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ, যার নবাংশ হচ্ছে বিষ নবাংশ। এবার এই 21শে সেপ্টেম্বর 2025-এ প্রথম চরণে চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে আসবে, এবং প্রথম চরণে আসা মাত্রই নবাংশটা তাহলে পরিবর্তন হচ্ছে, বিষ নবাংশ থেকে এবার চলে আসবে হচ্ছে মেষ নবাংশে, এবং এইখানটাতে থাকবে 23শে নভেম্বর 2025 পর্যন্ত। তারপরে কিন্তু রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন নিজের নক্ষত্রে চলে আসবে, সেটা হচ্ছে শতবিশা নক্ষত্রে, এবং নবাংশ আবার তখন হয়ে যাবে হচ্ছে মীন নবাংশ। তো রাহুর এই যে নবাংশ পরিবর্তন, চরণ পরিবর্তন, এটা কি রকম প্রভাব ফেলবে কন্যা রাশির ক্ষেত্রে? কন্যা রাশির ক্ষেত্রে তো রাহু কারো গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনির রাশিতে, এবং শনি বর্তমানে সপ্তম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি রাশির উপরে থাকছে। তো কি রকম প্রভাব দিবে, কোন দিক থেকে কন্যা রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত এরকম রোচক তথ্য অনেক জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে অবস্থান করছে আবার কন্যা রাশির ক্ষেত্রে কর্মের ঘর, এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে রাহুর উপরে। এবার চরণ চেঞ্জ হয়ে যাওয়া মানে বিষ নবাংশ থেকে মেষ নবাংশে প্রবেশ করা মানে মঙ্গলকেও কিন্তু প্রভাবিত করবে, যেহেতু এটা একটা ছায়াগ্রহ। ছায়াগ্রহর মেন জিনিসই হচ্ছে যে ঘরে অবস্থান করবে সেই ঘরের রাশিকে প্রভাবিত করা, রাশির অধিপতিকে প্রভাবিত করা, তারপর হচ্ছে যে নক্ষত্র প্রভাবিত থাকবে সেই নক্ষত্রকে প্রভাবিত করে দেওয়া। অর্থাৎ এই সময়কালে শনি, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলকে প্রভাবিত করবে যথেষ্ট। এবার মঙ্গল হচ্ছে কি, অত্যধিক সাহস, কনফিডেন্ট, বাকবিতণ্ডা, অশান্তি, তারপরে টিয়ার, একটুতে রেগে যাওয়া, একটুতেই চটে যাওয়া, এগুলো সব দেখায় মঙ্গল থেকে। মঙ্গল যার দুর্বল থাকে সে তো খুবই ভীতু প্রকৃতির হয়, আর মঙ্গল যার মানে খুব ভালো অবস্থায় থাকে খুবই অত্যধিক সাহসী হয়। তো নবাংশে চেঞ্জ হয়ে যাওয়া মানে মঙ্গলকে প্রভাবিত করে দিবে এই সময়কালে রাহু। তবে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং রাহুর এই নবাংশ পরিবর্তনের পর অনেকগুলো পরিবর্তনও হবে। যেমন শনি অক্টোবরের 3 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং শনি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে, তখনও বক্রী অবস্থায় থাকবে, এবং মীন রাশিতেই অবস্থান করছে, গুরুর রাশিতে অবস্থান করছে। সেরকম দেবগুরু বৃহস্পতি আবার ওই অক্টোবরের 18 তারিখে রাশি পরিবর্তন করবে, কর্মের ঘর থেকে বেরিয়ে একদম উচ্চ ঘর লাভের ঘরে অবস্থান করবে, যেটা হচ্ছে কর্কট রাশি। এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, ওই নবম দৃষ্টি থাকবে একদম ওই সপ্তম ঘরে, যেটা হচ্ছে শনি অবস্থান করছে মীন রাশিতে, শনির উপর নবম দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। এই মুহূর্তে যেরকম রাহু উপর এই নবম দৃষ্টি থাকছে, সেরকম রাশি পরিবর্তন যখন করবে তখন শনির উপরে চলে আসবে এবং নিজের ঘরকেই দেখবে। তো এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে আগামী দিনে। এবং মঙ্গলের পরিবর্তন, এই মুহূর্তে মঙ্গল আবার অবস্থান করছে রাহুর নক্ষত্র স্বাতী নক্ষত্রে থাকবে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত। তারপরে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে, সেটা হচ্ছে ওই বিশাখা নক্ষত্রে চলে আসবে, এবং বিশাখা নক্ষত্র থেকেই আবার রাশি পরিবর্তন করে নিজের ঘরে চলে আসবে একদম ওই বৃশ্চিক রাশিতে। তখন এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে, এবং রাশি যখন পরিবর্তন আবার দেবগুরু বৃহস্পতি করবে 18 অক্টোবর, তখন দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি ওই মঙ্গলের উপরও থাকবে। অর্থাৎ কন্যা রাশির জন্য বললে। তবে কন্যা রাশিকে কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে। রাহুর নবাংশ পরিবর্তন মঙ্গলের নবাংশে, অতএব এখানটাতে কিন্তু সাবধানে কিছুটা ক্ষেত্রে থাকতে হবে। তো কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেগুলো বলবো। তো রাহু হচ্ছে কি পাপী গ্রহ, পাপ গ্রহের শ্রেণীতে রাহু কিন্তু সবার উপরে, শনিবদ রাহু বলা হয়, শনির সমান ফল দিয়ে দেয়। তো রাহু যেরকম রাজাকে ভিখারিও করে, সেরকম আবার ভিখারিকেও রাজা করে। এটা হচ্ছে কিন্তু রাহুর প্রভাব।
কলিযুগে রাহুই কিন্তু সর্বশেষ কথা। তো যাই হোক, রাহুর এই অবস্থান, রাহু ওই শত্রু অন্তত যোগ তৈরি করেছে শত্রুদের ঘরে, ষষ্ঠ ঘরে অবস্থান, এবং এই যে পরিবর্তনটা হচ্ছে এই দিক থেকে কিছু ক্ষেত্রে যেরকম কন্যা রাশি লাভবান হবে, আবার কন্যা রাশিকে কিন্তু বিশেষ কিছু দিক থেকেও আবার সাবধানও থাকতে হবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রে জাতক জাতিকারা প্রচণ্ড বিশ্বস্ত হয়, খুবই বিশ্বস্ত হয় এই নক্ষত্রে জাতক জাতিকারা। তো এই নক্ষত্রের সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, এই নক্ষত্রের যে চিহ্ন সেটা দেওয়া হয়েছে তলোয়ার, যেটা রক্ষা হেতু আগেকার দিনে ব্যবহার করা হতো। যে তলোয়ার, যেটা প্রশাসন রাজার হাতেই থাকতো, রাজার সেনাপতি সৈন্য সামন্ত এগুলোর হাতেই ছিল, নিজেকে রক্ষা করা, দেশকে শাসন করা এবং যুদ্ধ টুদ্ধ এই সমস্ত করা। এই জিনিসটা তো তলোয়ার এই নক্ষত্রর চিহ্ন। তাহলে এই সময়কালে কিন্তু প্রশাসনের দিক থেকে অনেক কাজ কিন্তু সম্ভব হবে এই কন্যা রাশির। কীরকম, সেটা হচ্ছে কোনো যে ডিফেন্স লাইনে, পুলিশ লাইনে, সেনাবাহিনী, গোয়েন্দা, এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে কন্যা রাশি। যারা কাজকর্ম করছেন তাদের বেতন বৃদ্ধির যোগ বা প্রমোশনের যোগ, কিংবা এই সমস্ত কাজের সাথে যারা পরোক্ষ বা অন্যান্যভাবেও যুক্ত রয়েছেন সেই দিক থেকেও কিন্তু উন্নতির যোগ থাকছে এই কন্যা রাশির। কিংবা এই সমস্ত কর্মের যারা চেষ্টা করছেন তাদেরও কিন্তু কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ গুরু বিশেষ ভূমিকা এই সময়কালে পালন করবে, দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে থাকছে, তারপরে চলে যাবে ভাগ্যের ঘরে, এবং ভাগ্যের ঘরে বলছি লাভের ঘরে চলে যাবে উচ্চ অবস্থায়, অর্থাৎ লাভ কিন্তু নিয়ে আসবেই দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির জন্য। তো রাহুর এই পরিবর্তনে এই দিকটা উঠে আসছে সবার প্রথমে। তারপরে আবার যে চিহ্ন, আরেকটি চিহ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুখোশ। তো মুখোশ জিনিসটা কি, যেটা মুখোশ হয় না, যেটা জোকার টোকার যেগুলো মুখোশ টুখোশ হয় আর কি। তো এরকম যে একটা বাইরের একটা জগৎ আর ভিতরের একটা অন্যরকম জগৎ। যে কেউ ব্যবসা বাণিজ্য করছেন, তো নিজের ব্যবসা বাণিজ্যকে এগোনোর জন্য আবার হয়তো অন্য কোনো একটা ব্যবসা, অন্যরকম ব্যবসা চিন্তা ভাবনা করছেন, এগুলো কাজ এই সময়কাল হবে। কিংবা যারা কোনো চাকরি করছেন তার সাথে অঢেল সময়, সেই সময়ের ফাঁকে আবার কোনো পার্ট টাইম কাজ করছেন, এইগুলো কাজে যোগ থাকছে, কিংবা এইগুলো কাজে কিন্তু বিশেষ উন্নতি থাকছে। তবে এই নক্ষত্রের যে মেন পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা কিন্তু টাকা পয়সাকেই বলা হয়েছে, অর্থাৎ টাকা পয়সা, ইনকাম, এই জিনিসগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট রাহুর মাধ্যমে বৃদ্ধি হবে। তবে রাহু কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এবং এই মুহূর্তে মঙ্গল কিন্তু আবার দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে বাণীর ঘর। আর রাহুর এই অবস্থানটা কি হবে, রাহু যতই ভালো প্রভাব দিক, ওর কিন্তু একটা মূল স্বভাব রয়েছে, সেটা কি পাপ প্রভাব। যেমন কয়লাকে যদি 1000 ধোয়া যায় ও কিন্তু কালোই থাকবে, এবং হাতে দিলে আবার তার কালিও লাগবে। তো কয়লাকে যদি পুরানো যায় তার আগুনও হবে, সেই আগুনে আবার অনেক কাজ হয়, আবার সেই আগুনে হাত দিলে কিন্তু হাতও পুড়ে যায়। অর্থাৎ এই সময়কালে যে ঊর্জাটা, সেই ঊর্জাটা কন্যা রাশি যথেষ্ট ভালো দিকেই লাগাবে, 90% লাগাবে, কিন্তু 10% ওই পাপ প্রভাব কিন্তু থেকে যাবে। যেমন মঙ্গল কিন্তু বাণীর ঘরে অবস্থান করছে বর্তমানে, এবং স্বাতী নক্ষত্রে অবস্থান করছে, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র। অর্থাৎ মুখের বাণীর দিকে এই সময়কালে বিশেষভাবে ইফেক্টেড, যে মুখের বাণী যেরকম ভালো কাজে লাগবে কন্যা রাশির এই সময়কালে, এই সময় কিন্তু আবার সেই মুখের বাণী কিন্তু মেন শত্রু হয়ে যাবে কন্যা রাশির। অতএব বাণীর দিকে কিন্তু যথেষ্ট সাবধান। যারা বাণী সংক্রান্ত কাজগুলো করছেন তারা বিশেষ সাবধান, যে কাউকে উল্টাপাল্টা কথা বলে দিলাম, সামনের থাকা ব্যক্তিকে উল্টাপাল্টা কথা বলে দিলাম, তাহলে কিন্তু কাজ ভণ্ডুল হয়ে যাবে। আবার সেরকমও কিন্তু যে অন্যের কথাতে নিজে অভিভূত হয়ে যাওয়া, যে নিজে কি করব, সামনের লোককে অভিভূত করব, সামনের লোকই এসে এমন কথার মায়ার জাল করলো যে নিজেই অভিভূত। কারণ ভ্রম জিনিসটাও তৈরি করবে এই রাহু, অতএব এদিক থেকে সাবধান। তারপরে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, গন্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ মঙ্গলকে প্রভাবিত করা মানে এই জিনিসগুলো উঠে আসবে। আর মঙ্গল তো সেনাপতি, কিছু তো বুঝবে না আগে, গন্ডগোল অশান্তি এগুলো করার বিশেষ প্রবণতা থাকবে, বাক বিতণ্ডায় জড়িত হয়ে যাবে, রেষারেষি করে নিবে, এরকম কিন্তু হবে। তবে এইখানে যদি ঊর্জাটা বিশেষ করে লাগাই, তাহলে সেই শত্রুরা যারা দীর্ঘদিন ধরে কন্যা রাশিকে জ্বালাতন করছিল, বিভিন্ন রকম দিক থেকে সমস্যা তৈরি করছিল, তারা কিন্তু আবার বিশেষভাবে পিছনে সরবে। এইখানটাতে যেরকম কন্যা রাশি দূরদৃষ্টি সম্পন্ন হবে, যে শত্রু তার
যে দুর্বল জায়গাটা সেটাকে বুঝতে পারবে, যে শত্রু এইখানটাতে দুর্বল জায়গা রয়েছে, অতএব একে এই দিক থেকে কাট করতে হবে, তাহলে সেই দিকে কিন্তু এই সময়কালে এই ঊর্জাটা ব্যবহৃত হবে। অর্থাৎ নিজের বুদ্ধি, নিজের বিবেক, নিজের যে একটা আত্মবিশ্বাস, এইগুলো দিয়ে কিন্তু শত্রুকে জাত করতে পারবে কন্যা রাশি এই সময়কালে। শত্রুরা কিন্তু অনেক পিছনে চলে যাবে। তো যাই হোক, এই সময়কালে আবার পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি হবে, কারণ মঙ্গল 27 অক্টোবরের পর আবার রাশি পরিবর্তন করবে। তখন মঙ্গল কিন্তু নিজের রাশিতে চলে আসবে। সেই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের একটি চরণ পাচ্ছে এবং 18 তারিখ আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে নেবে। তা 18 তারিখে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বলছে রাশি পরিবর্তন করে নেবে। তখন দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরও থাকবে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা ব্যাপক উন্নতি হবে। সরকারি কাগজপত্র হোক, এই কাগজ যাদের প্রমোশন লেটার বা কল লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, এগুলো সমস্যা রয়েছে, এগুলো সমস্যা দূর হবে। আচ্ছা, তারপরে কি গোয়েন্দা, সিবিআই, সিআইডি, এই সমস্ত কাজে বিশেষ কিন্তু উন্নতির যোগ থাকছে এই সময়কালে এই কন্যা রাশি। যেহেতু মুখোশ বললাম, একটা গোয়েন্দা, নিজের ভিতরের অন্যরূপ। আবার এই সময়কালে লেখালেখির কাজগুলো যথেষ্ট ভালো হবে। শিক্ষাকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে এই সময়কালে নিজের শিক্ষা। যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে, যারা বড় বড় সার্জেন, ডাক্তার, কারণ মঙ্গল কিন্তু রক্তেরও কারক, অর্থাৎ মেডিকেলের দিক থেকেও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো প্রভাব পড়বে কন্যা রাশির। আবার যারা ইলেকট্রনিক্সের উপর কাজ করছেন, এই সমস্ত কাজগুলো ভালো হবে। কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার জনিত বিদ্যা, এগুলোর সাথেও কিন্তু যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু ভালো প্রভাব পড়বে। মোট কথা, কন্যা রাশির এই সময়কালও যথেষ্ট বাল্যে হতে যাচ্ছে, অর্থাৎ ভালো সময় এক কথায় বলতে গেলে। কিন্তু যেগুলো বললাম এগুলো দিক থেকে বাকবিতণ্ডা, অশান্তি, শর্টকাট পদ্ধতি, বেআইনি পথ, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, কারণ শনি আবার রাশিকেই দেখছে, সপ্তম ঘরে অবস্থান করছে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মিথ্যা আশ্বাস বা মিথ্যা কথা বলা, এগুলো কিন্তু যাবে না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ভরপুর পাবে এই সময়কালে। তো যাই হোক, এদিক থেকে বিশেষভাবে সাবধান। বিশেষ করে আবার খাওয়া দাওয়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা, তারা আবার বিশেষভাবে সফলতা পাবে এই কন্যা রাশির। তো যাই হোক, এইরকমই একটা প্রভাব পড়তে যাচ্ছে এই কন্যা রাশির। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। বজরংবলী মন্দিরে সিঁদুর দান করবেন এবং তার সাথে জটাওয়ালা নারকেল দান করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, ছোট ভাই বোনদের সাথে। তো অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। শারদীয়ার প্রাককালে শুভেচ্ছা আবার জানাচ্ছি। ঈশ্বর যেন আপনাদের সবার মনের ইচ্ছা এই সময় পূরণ করে। আপনারা সত্যিই ভালো থাকেন। মন থেকে চাচ্ছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে, অনুপ্রাণিত হই। যাই হোক, সবাই ভালো থাকেন। পূজা সবার ভালো কাটুক। নমস্কার, ধন্যবাদ।